হ্যালো ছাত্রীগণ, জ্ঞানগুরু সায়েন্স কি নিয়ে এসে তোমাদের স্বাগত। আজকে যে অধ্যায় সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর প্রাণী সংবহনের দেহ তরল সম্বন্ধে। তারা দেহ তরল কাকে বলা হয়? ওরা হচ্ছে জীবদেহে অবস্থিত কোষের ভিতরে ও বাইরে বিন্যস্ত যে জৈব তরল দেহের পরিবহন, রেচন ও প্রতিরক্ষায় সাহায্য করে তাকে হচ্ছে দেহ তরল। যেমন আমাদের কোষের ভিতরে ও বাইরে নানা রকম তরল থাকে। যেমন যদি দেখি কোষের বাইরে তরল, যাকে হচ্ছে বহিঃকোষীয় তরল, তাহলে সেই হিসাবে আছে রক্ত, লসিকা, ঘাম, মূত্র ইত্যাদি। আবার কোষের ভিতরে আমাদের কিছু তরল থাকে যেগুলো আমাদের খুব প্রয়োজনীয়। অর্থাৎ এই তরলদের দুভাগ করা হচ্ছে, একটা অন্তঃকোষীয় তরল বা যাকে হচ্ছে আইসিএফ বা ইন্ট্রা সেলুলার ফ্লুইড, আর বহিঃকোষীয় তরল যেটা হচ্ছে ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড। বহিঃকোষীয় তরল যেমন বললাম রক্ত, লসিকা, ঘাম, মূত্র, সাইনোভিয়াল তরল, সিএসএফ বা যাকে বলা হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, আর কলাকোষীয় তরল। এবারে প্রথমে আলোচনা হচ্ছে রক্ত নিয়ে। তো রক্তের উৎস কী? রক্ত কোথা থেকে উৎপন্ন হয়? রক্তের উৎস হচ্ছে ভ্রূণীয় মেসোডাম থেকে। মেসোডামটা কি? মেসোডাম হচ্ছে আমাদের যে ভিতরে যে ত্বক আছে, এখানে 3টি স্তর থাকে। একটা হচ্ছে অ্যাক্টোডাম, দ্বিতীয় হচ্ছে মেসোডাম, তৃতীয় হচ্ছে এন্ডোডাম। অর্থাৎ মেসোডাম হচ্ছে অ্যাক্টোডাম ও এন্ডোডামের মধ্যবর্তী যে স্তর। এখানে দেখতে পাচ্ছি নোটোকর। নোটোকর মানে কি? যেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, শিরদাঁড়া যাকে আমরা বলি, সেই মেরুদণ্ডেরটা হচ্ছে এন্ডোডামে, আর তার ঠিক পরেই আছে যেটা হচ্ছে স্তর, সেটা হচ্ছে মেসোডাম। তাহলে এই মেসোডাম যে স্তর, সেই মেসোডাম থেকে উৎপত্তি হয় কি? এই রক্তের। রক্তের অবস্থান কোথায়? রক্ত কোথায় অবস্থিত? রক্তের অবস্থান হচ্ছে হৃৎপিণ্ড, শিরা, ধমনী জালক। অর্থাৎ রক্ত মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে হৃৎপিণ্ড, শিরা, ধমনী জালক এইসব অঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটা অবশ্য মানবদেহের ক্ষেত্রে। মানবদেহের ক্ষেত্রে রক্ত হৃৎপিণ্ড, শিরা, ধমনী জালক এর মধ্য দিয়ে প্রবাহিত হয়, এর বাইরে কিন্তু বের হয় না। রক্তের উপাদান। রক্তের উপাদানকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটা যে রক্তরস, আর দ্বিতীয় যে রক্তকণিকা। আমাদের রক্তে 55% উপাদান হচ্ছে রক্তরস, আর বাকি 45% হচ্ছে রক্তকণিকা। আবার এই রক্তকণিকা হচ্ছে 3 প্রকারের। একটা যে লোহিত রক্তকণিকা, দ্বিতীয় শ্বেত রক্তকণিকা, আর তৃতীয় হচ্ছে অনুচক্রিকা। এর রক্তরসের উপাদান কী কী? রক্তরসের মধ্যে 90% বা তার বেশি থাকে জল। অর্থাৎ রক্তরসের অধিকাংশ উপাদানই জল। কঠিন পদার্থ থাকে 7 থেকে 8%। এই কঠিন পদার্থের মধ্যে কিছু থাকে জৈব পদার্থ, যেমন হচ্ছে বিভিন্ন প্রকার প্রোটিন, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন ইত্যাদি। আবার থাকে কিছু ফ্যাট বা লিপিড, আর কিছু শর্করা জাতীয়। আর অজৈব পদার্থ বলতে থাকে বিভিন্ন প্রকার আয়ন, যেমন ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন ইত্যাদি। গ্যাসীয় পদার্থ বলতে যেটা হচ্ছে রক্তে প্রধানত যে গ্যাসীয় উপাদানগুলো প্রবাহিত হয় সেটা হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। এছাড়া নাইট্রিক অক্সাইডও কিন্তু থাকে। এবার দেখো রক্তের রক্তকণিকা। দেখতে পাচ্ছ রক্তের মধ্যে 3 ধরনের রক্তকণিকা। লোহিত রক্তকণিকা যেটা হচ্ছে রং লাল। লাল কেন? কারণ এর মধ্যে হিমোগ্লোবিন থাকে। শ্বেত রক্তকণিকা সাধারণত বর্ণহীন, কারণ এর মধ্যে কোনো রক্তরঞ্জক থাকে না। আর অনুচক্রিকাও কিন্তু হচ্ছে বর্ণহীন, কারণ এর মধ্যে কিন্তু কোনো রক্তরঞ্জক পদার্থ উপস্থিত থাকে না। এবারে দেখো লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য। এর উৎপত্তি কথা? উৎপত্তি হচ্ছে অস্থিমজ্জা থেকে, অর্থাৎ হাড়ের মধ্যবর্তী অংশ থেকে। এর মধ্যে যদি হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন হচ্ছে একটি যুগ্ম প্রোটিন, যেটি একটি রক্তরঞ্জক, যার জন্যে রং লাল হয়। এর গড় আয়ু হচ্ছে 120 দিন। আর এটি যখন আয়ু শেষ হয়ে যায় তখন যকৃৎ বা প্লিহায় গিয়ে নিজের বলতে গেলে দেহ ত্যাগ করার মতো ত্যাগ করে।
অধিকাংশ সময় যেহেতু প্লীহাতে এরা নিজেদের ত্যাগ করে, তাই প্লীহাকে বলা হচ্ছে এই লোহিত রক্তকণিকার কবরখানা। লোহিত রক্তকণিকাগুলোর আকার কীরকম? আকার হচ্ছে দেখতে পারো যে গোলাকার ও চ্যাপ্টা, আর এগুলো হয় নিউক্লিয়াসবিহীন, যেটা মানবদেহের ক্ষেত্রে। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যেমন ব্যাঙের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস যুক্ত হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে নিউক্লিয়াসবিহীন। কেন হয়? যাতে বেশি পরিমাণে এরা অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে, যেটা হচ্ছে এদের প্রধান কাজ, শ্বাসবায়ু পরিবহন করা। এর মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন ও কার্বক্সিহিমোগ্লোবিন গঠন করে সেই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে। এর অভাবে কী হয়? এর অভাবে রক্তাল্পতা বা এনিমিয়া দেখা যায়। এনিমিয়া হচ্ছে যে যদি শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, তখন দেখা হচ্ছে রক্তাল্পতা। আর হিমোলাইসিস মানে কি? যদি লোহিত রক্তকণিকাগুলো গঠিত না হতে পারে, যদি ভেঙে যায়, তখন দেখা হচ্ছে হিমোলাইসিস বলা হয়। এই দুই ধরনের রোগ কিন্তু লক্ষ্য করা যায়। এবার হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য কী? শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য কী? যে শ্বেত রক্তকণিকা কিন্তু হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস অবস্থান করে। এরা হচ্ছে বর্ণহীন ও অনিয়তাকার। যেমন লোহিত রক্তকণিকার একটি নির্দিষ্ট আকার বর্তমান থাকে, গোলাকার বা চ্যাপ্টা। শ্বেত রক্তকণিকা কিন্তু কোনো নির্দিষ্ট আকার থাকে না, তাই এটা হচ্ছে অনিয়তাকার। এর আয়ু হয় সাধারণত 12 থেকে 13 দিন। আর এই যেটা প্রধান কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা, আর এর মাধ্যমে দেহকে প্রতিরক্ষায় সাহায্য করা। অর্থাৎ এই শ্বেত রক্তকণিকা কী করে? যে রোগ জীবাণু ধ্বংস করে শরীরকে তার থেকে রক্ষা করে। এবার আসছে যে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। এই শ্বেত রক্তকণিকাগুলোকে সাধারণত দুভাগ করা যায়। একটা হচ্ছে গ্র্যানুলোসাইট বা দানাবিহীন, আর আছে অ্যাগ্র্যানুলোসাইট বা দানাযুক্ত। এই অ্যাগ্র্যানুলোসাইট বা দানাযুক্ত আবার হচ্ছে 3 প্রকারের: ইওসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। আর গ্র্যানুলোসাইট বা দানাবিহীন হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে মনোসাইট আর একটা লিম্ফোসাইট। এখানে দেখতে পারো এখানে 5 প্রকারের যে শ্বেত রক্তকণিকা ছবি দেওয়া আছে। এরপর আসছে শ্বেত রক্তকণিকার কাজ। কী কাজ করে? প্রথমে যে ইওসিনোফিল, এটার কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা। যে আমাদের নানা ক্ষেত্রে নানা ধরনের অ্যালার্জি কিন্তু বর্তমান থাকতে পারে। কারোর দেখা যায় ডিমে অ্যালার্জি আছে, কারোর কোনো বিশেষ গন্ধে অ্যালার্জি থাকে, কারোর আবার যে ধুলোয় অ্যালার্জি থাকে। তাহলে এই অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে ইওসিনোফিল। বেসোফিল সেটা রক্ত তঞ্চন প্রতিরোধ করে, অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে দেয় না। এই বেসোফিল নামক যে শ্বেত রক্তকণিকা আমাদের যে রক্তবাহ আছে, রক্তবাহের মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, তাহলে সেই সময় যদি রক্ত জমাট বেঁধে যায় সেখানে, তাহলে কিন্তু যে শরীরের পুরো অঙ্গই বিকল হয়ে যাবে, কোনো কাজই কিন্তু হতে পারবে না, এবং সেই মানুষটি মৃত্যুর সম্মুখীন হবে। কারণ এই রক্তের মধ্য দিয়ে আমাদের খাদ্য পরিবাহিত হয়, আমাদের অক্সিজেন পরিবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বাইরে বের হয়। আর তাই রক্ত যদি জমাট বেঁধে যায়, তাহলে কিন্তু শরীরের কোনো কাজই সম্পন্ন হবে না। বেসোফিলে হেপারিন নামক রক্ত তঞ্চন রোধক পদার্থ থাকে, যেটি এই রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। নিউট্রোফিল আর মনোসাইট এই দুটো শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। লিম্ফোসাইট কী করে? লিম্ফোসাইট যে অ্যান্টিবডি নিঃসরণ করে, অর্থাৎ এরও কাজ কিন্তু হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা এবং তাকে প্রতিরোধ করা। আমাদের শরীরে যদি বাইরে থেকে যদি কোনো রোগ যদি প্রবেশ করে, তা লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে, যেটা সেই অ্যান্টিজেনকে বা যে সেই জীবাণুকে প্রতিরোধ করে আর তার থেকে দেহকে রক্ষা করে। শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেলে কী হবে? যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সেগুলি যেমন
যেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ রোগ জীবাণু ধ্বংস করা, তখন কিন্তু সেগুলো যে রোগ জীবাণুর সঙ্গে সঙ্গে কী হবে, ভালো কোষগুলো কীও ধ্বংস করতে শুরু করে দেবে, আর তার ফলে সৃষ্টি হবে কি ক্যান্সার, যাকে হচ্ছে ব্লাড ক্যান্সার। শরীরে শ্বেত রক্তকণিকার সাধারণ সংখ্যা হচ্ছে 5000 থেকে 6000, আর যদি এটি যদি সাধারণ অপেক্ষা যদি বেড়ে যায়, যদি মোটামুটি 50,000-এর মতো পৌঁছে যায়, তখন তাকে হচ্ছে লিউকিমিয়া, যেটা বলতে গেলে ব্লাড ক্যান্সারের ফার্স্ট স্টেজ। আর যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে 2.5 থেকে 3 লাখ পর্যন্ত যদি পৌঁছে যায়, তখন তাকে হচ্ছে ব্লাড ক্যান্সার। এবার হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা বৈশিষ্ট্য কী? অণুচক্রিকা হচ্ছে যে রক্তের মধ্যে অবস্থিত সবচেয়ে ছোট রক্তকণিকা। এর আকার গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, আবার রডের মতো হতে পারে। এটি সাধারণত হয় নিউক্লিয়াসবিহীন, অর্থাৎ এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না। এর গড়ায় হচ্ছে 5 থেকে 9 দিন। এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। যখন আমাদের কোনো কেটে গেল শরীরের কোনো অংশ, তাহলে সেখান থেকে রক্তক্ষরণ ঘটে। তাহলে এই যদি রক্তক্ষরণ যদি ঘটতে থাকে, তাহলে সেক্ষেত্রে যে সমস্যা হবে, কিন্তু আমরা কি দেখি, রক্তক্ষরণ শুরু হওয়ার থেকে যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু রক্ত জমাট বেঁধে যায়। কেন? কারণ এই অণুচক্রিকার জন্য। এই অণুচক্রিকা কী করে, যে যেখানে কেটেছে কাটা অংশে জালের মতো অংশ সৃষ্টি করে, আর সেই জালের মতো অংশ সৃষ্টি করার জন্য কী হয়, যে রক্তটা তার মধ্যে যে জমাট বেঁধে যায়। যদি শরীরে অণুচক্রিকার পরিমাণ যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে কী দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু যে রক্তক্ষরণ কিন্তু অত্যন্ত হারে কিন্তু লক্ষিত হয়। শরীরে যদি কোনো জায়গায় কেটে যায়, তাহলে সেখানে রক্ত জমাট বাঁধে না। এমনকি শরীরের দেহের মধ্যেও কিন্তু নানা অঙ্গে কিন্তু রক্তক্ষরণ লক্ষ্য করা যায়। যেমন হাড়ের মধ্যে রক্তক্ষরণ বা অন্যান্য অঙ্গের মধ্যে রক্তক্ষরণ লক্ষ্য করা যায়, যাকে বলা হচ্ছে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া হচ্ছে একটি বংশগত রোগ। এবার হচ্ছে লসিকা। লসিকা হচ্ছে আমাদের শরীরের একটি বৈকোষীয় তরল। রক্ত যেমন হচ্ছে একটি তরল যোগকলা, লসিকা হচ্ছে একটি তরল যোগকলা। আর এর উৎপত্তি হচ্ছে রক্তের মধ্যে অবস্থিত রক্তরস থেকে। এটি হচ্ছে একটি বর্ণহীন ক্ষারীয় কলারস। এটি লসিকাবাহ আর লসিকা গ্রন্থির মধ্য দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ যেমন রক্ত প্রবাহিত হয় রক্তবাহের মধ্য দিয়ে, লসিকা প্রবাহিত হয় লসিকাবাহের মধ্য দিয়ে। এর মধ্যে যে এক প্রকার শ্বেত রক্তকণিকা থাকে, এটা হচ্ছে লিম্ফোসাইট। আর এর মধ্যে কোনো কিন্তু লোহিত রক্তকণিকা বা অণুচক্রিকা এগুলো থাকে না। তাহলে যদি আমরা দেখি রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য বলবো, তাহলে কী বলতে পারি? এক নম্বর বলতে পারি যে রক্তের উৎপত্তি হয় ভ্রূণীয় মেসোডাম থেকে, লসিকার উৎপত্তি হয় রক্তরস থেকে। রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকায় এর রং লাল, লসিকার মধ্যে কিন্তু কোনো হিমোগ্লোবিন থাকে না, তাই এর রং হচ্ছে বর্ণহীন। রক্ত প্রবাহিত হয় হৃৎপিণ্ড, শিরা, ধমনী, জালকের মধ্য দিয়ে। লসিকা প্রবাহিত হয় লসিকাবাহ আর লসিকা গ্রন্থির মধ্য দিয়ে। রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা অণুচক্রিকা থাকে, লসিকা কিন্তু লোহিত রক্তকণিকা অণুচক্রিকা থাকে না। রক্তের মধ্যে 5 প্রকারের শ্বেত রক্তকণিকা থাকে, লসিকায় শুধুমাত্র 1 প্রকারের শ্বেত রক্তকণিকা থাকে, যেটা হচ্ছে লিম্ফোসাইট। এই লসিকার কাজ কী? কী কাজ করে লসিকা? লসিকার প্রথম কাজ হচ্ছে কলারসের গঠন বজায় রাখা। আর যেহেতু এর মধ্যে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা থাকে, তাই এটি রোগ আক্রমণকে প্রতিরোধ করতেও সাহায্য করে। এখানে দেখো যে লসিকার যেটা গঠন যেটা দেওয়া আছে, এ হচ্ছে ঘাম। ঘামের বৈশিষ্ট্য কী? যে তোমরা ঘাম সম্বন্ধে যে সবাই পরিচিত, যেটা উৎপত্তি হয় কোথা থেকে? আমাদের দেহত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থি থেকে। এটি হচ্ছে একটি স্বচ্ছ বর্ণহীন তরল। আর এর যেটা প্রধান কাজ সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে যখন ঘাম বের হয়, ঘাম বের হওয়ার পরে কী দেখা যায়? দেহ ঠান্ডা হয়। কেন?
কারণ ঘামটা এখন বাষ্পীভূত হয়, তখন দেহের মধ্য থেকে লিন তাপ গ্রহণ করে সেটা বাষ্পীভূত হয়, আর তার ফলে দেহের উষ্ণতা কমে আসে, ঠান্ডা থাকে। এছাড়া দেহের মধ্যে অতিরিক্ত জল বের করে দিতেও কিন্তু এই ঘাম সাহায্য করে, যার ফলে জলের ভারসাম্য শরীরের মধ্যে বজায় থাকে। মূত্র মূত্র আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ বৈকোষীয় তরল। এই মূত্র হচ্ছে এক প্রকার বলতে গেলে আমাদের শরীরের প্রধান রেচন পদার্থ, অর্থাৎ শরীরের মধ্যে যে বিপাকজাত দূষিত পদার্থ উৎপন্ন হয় সেটি কিন্তু মূত্রের মাধ্যমে বাইরে বের হয়। এর উৎপত্তি হচ্ছে আমাদের শরীরের যেটা প্রধান রেচন অঙ্গ বৃক্ক থেকে। এর বর্ণ হচ্ছে হালকা হলুদ বর্ণ, আর এর কাজ হচ্ছে যেটা আগে বললাম যে দেহের বিপাকজাত দূষিত পদার্থ বা যেটা হচ্ছে রেচন পদার্থ বের করা, আর দেহের অতিরিক্ত জল বের করে জলের সাম্য বজায় রাখা। এখানে দেখো আমাদের দেহের যে রেচনতন্ত্র তার যে গঠন যেখানে দেওয়া আছে, যে দুটি সিম বীজের মতো অংশ যেগুলো আছে সে হচ্ছে বৃক্ক, যে বৃক্ষগুলোর সঙ্গে যেটা হচ্ছে বৃক্ষীয় ধমনী, আর যেটা হচ্ছে মহাধমনীয় মহাশিরা যুক্ত আছে। আর এই বৃক্ষ থেকে দেখো দুটি নালী বের হয়েছে, যে দুটি নালী নিচে মূত্রাশয়ে সঙ্গে সংযুক্ত। বৃক্ষে যে মূত্র উৎপন্ন হয় সেটি এই যে দুটি নালী, যাকে হচ্ছে গোবিনী, এই গোবিনীর মধ্য দিয়ে মূত্রাশয়ে পৌঁছায় আর সেখানে সাময়িকভাবে জমা থাকে, তারপর সেই মূত্রনালীর মধ্য দিয়ে বাইরে বের হয়। এ হচ্ছে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটি আমাদের যে মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের ফাঁকা স্থানে থাকে, অর্থাৎ যেটিকে বলা হচ্ছে মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের যেটা গহ্বর দেখা হচ্ছে ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকলে যে এই সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অবস্থান করে। এর কাজ কি? এটা হচ্ছে মস্তিষ্ক সুষমাকাণ্ডকে যান্ত্রিক প্রতিরক্ষা প্রদান। যান্ত্রিক প্রতিরক্ষা প্রদান মানে কি? যে দেখো মস্তিষ্ক সুষমাকাণ্ড হচ্ছে আমাদের শরীরের বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ আমাদের শরীরে যাবতীয় যা কাজকর্ম হয় সেগুলো সব নিয়ন্ত্রণ করে কিন্তু মস্তিষ্ক আর তার সঙ্গে সুষমাকাণ্ড। আর তাই যদি এই দুটি অঙ্গ যদি বিকল যদি হয়ে যায় তাহলে কিন্তু পুরো দেহ কিন্তু বিকল হয়ে যেতে পারে। তাই সেটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে যে তাই মস্তিষ্ক সুষমাকাণ্ড যাতে সঠিকভাবে কাজ করে এইটা কিন্তু দেখা খুব জরুরি। আর এই সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যে তরলটি এই যে কাজে সাহায্য করে। এছাড়া পুষ্টি ও রেচনেও সাহায্য করা হচ্ছে সিএসএফের কাজ। পুষ্টি প্রদান, পুষ্টি তো সবসময় তো প্রয়োজন, কারণ যদি পুষ্টি না ঘটে, যদি খাদ্যপান যদি না পায় দেহের কোনো অঙ্গ, তাহলে কিন্তু সেটি বৃদ্ধি পায় না। আর তাই যে সেই পুষ্টি প্রদান কাজ হচ্ছে সিএসএফের, আর এর ফলে যে বিপাকজাত দূষিত পদার্থ উৎপন্ন হয় সেটি নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এরপর আসছে এখানে দেখতে পারো যে মস্তিষ্ক আর সুষমাকাণ্ডের যেটা গঠনটা, এখানে দেখতে পারো যেটা ফাঁকা যে গহ্বর যেটা হচ্ছে ভেন্ট্রিকল, সেই ভেন্ট্রিকলের মধ্যেই এই সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সেটি থাকে। এ হচ্ছে সাইনোভিয়াল তরল। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ যেমন থাকে মস্তিষ্কের সুষমাকাণ্ডের মধ্যে, সাইনোভিয়াল তরল থাকে কি অস্থিসন্ধির মধ্যে, অর্থাৎ আমাদের যে হাড় যেটা আছে, যেখানে দুটি হাড় সংযুক্ত হয়েছে সেই সংযোগস্থলে অবস্থান করে এই সাইনোভিয়াল তরল। অস্থিসন্ধির মধ্যে যে সাইনোভিয়াল গহ্বর থাকে তার মধ্যে এই সাইনোভিয়াল তরল অবস্থান করে। এটি হচ্ছে ডিমের সাদা অংশের মতো চটচটে ও সান্দ্র তরল। এর কাজ কি? এর কাজ হচ্ছে একটা তো হাড়কে পুষ্টি ও প্রতিরক্ষা প্রদান, যেমন সিএসএফ মস্তিষ্ক সুষমাকাণ্ডকে পুষ্টি প্রদান করে, একইভাবে এই সাইনোভিয়াল তরল হাড়কে পুষ্টি আর প্রতিরক্ষা প্রদান করে, অর্থাৎ একে বৃদ্ধি পেতেও কিন্তু সাহায্য করে। এছাড়া হাড়ের মধ্যে ঘর্ষণজনিত বাধা দূর করা কিন্তু এর একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। দুটি হাড় যেখানে সংযোগ করছে
তাহলে তার মধ্যে যদি ঠোকাঠুকি লাগে তাহলে কিন্তু তারা কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে পারে। কিন্তু এই সাইনোভিয়াল তরল কিন্তু সেটা হতে দেয় না, এদের মধ্যে ঘর্ষণজনিত বাধা দূর করে। দেখতে পারো যে যে আমাদের হাঁটুর মধ্যে যে দুটি অস্থি আছে তার মধ্যে যে সংযোগস্থলটা দিয়ে যাকে বলা হচ্ছে যে সাইনোভিয়াল মেমব্রেন, আর এর মধ্যে কি সাইনোভিয়াল ফ্লুইড বা তরল অবস্থান করে। আজকের জন্য তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।